ট্রাম্প ও বাইডেনের ঐতিহাসিক বৈঠক দেশের ইতিহাসে প্রথম গুরুত্ব পায় সংস্কার ইস্যু পূর্ণ সমর্থনের আশ্বাস যুক্তরাষ্ট্রের। ছাত্র আন্দোলনে হত্যা মামলায় সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে রাজধানী গুলশান থেকে গ্রেফতার আজ তোলা হতে পারে আদালতে। গণঅভ্যুত্থানে নিহত প্রায় ১৫০০ ছাত্র জনতা, অনেকেই এখনো শহীদ তালিকার বাইরে। গুলিতে মারা যাওয়া সোহাগকে মর্যাদা দেওয়ার আহ্বান। আমার ছেলে মারা গেছে, শহীদের তালিকায় যেন সরকারের খাতার নামটা যেন থাকে। মজুরি বৃদ্ধি, ইনক্রিমেন্ট সহ শ্রমিকদের ১৮ দফা দাবি মেনেছে মালিক পক্ষ। আজ থেকে চলবে কারখানা, বিশৃঙ্খলা হলে ব্যবস্থা। এবং সামাজিক ও পারিবারিক অসহযোগিতায় বেশিরভাগ প্রতিবন্ধী এখনো পিছিয়ে, সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। আমন্ত্রণ সংবাদ সকালে, দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। এবার থাকছে বিস্তারিত। বাংলাদেশ অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে দ্বিপাক্ষিক বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে নিজ দেশের সমর্থনের কথা জানান তিনি। ইতিহাসে এই প্রথম জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশি কোনো শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। বিস্তারিত থাকছে শামীমা আক্তারের প্রতিবেদনে। এক ঐতিহাসিক মুহূর্ত। ইতিহাসে প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের সরকার প্রধান। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার 11টায় এই বৈঠক শুরু হয়। মাত্র কয়েক মিনিটের এই বৈঠকে দুজনকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়। দ্বিপাক্ষিক আলোচনায় বিশেষ গুরুত্ব পায় বাংলাদেশের সংস্কার ইস্যু। এ সময় ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে পূর্ণ সমর্থন দেন জো বাইডেন। এমনকি বাংলাদেশের যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন যুক্তরাষ্ট্রের সরকার প্রধান। এছাড়া হাসিনা সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও নতুন দেশ বিনির্মাণে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন প্রফেসর ইউনূস। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংবর্ধনা অনুষ্ঠানে ডক্টর ইউনূস ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডা সিলভা, মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন, জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক সহ অন্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে ডক্টর ইউনূস সোমবার নিউ ইয়র্কে পৌঁছান। জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে তিনি সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেন। এদিকে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন। এতে অংশ নেন ১৫০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। অধিবেশন ঘিরে শহর জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। এবারের অধিবেশনে গাজা ও ইউক্রেন যুদ্ধ, জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ গুরুত্ব পাবে। এদিকে জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও এবারের অধিবেশনে অংশ নেয় ফিলিস্তিন। বিস্তারিত থাকছে রাহান কবির শুভ্র ডেস্ক রিপোর্টে। ১৫০টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুরু হয় জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন। এরই মধ্যে সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দিয়েছেন ভারত, ইউক্রেন, কানাডা সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানগণ। অধিবেশনের মূল পর্বে যোগ দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উচ্চ পর্যায়ের এই বৈঠকে অংশ নেওয়া অতিথিদের নিরাপত্তা দেওয়া মার্কিন সিক্রেট সার্ভিসের জন্য বড় এক চ্যালেঞ্জ। সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার দুটি ঘটনায় ব্যাপকভাবে সমালোচিত হয়েছে সংস্থাটি। তাই এবারের সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এবারের অধিবেশনে নতুন মাত্রা যোগ করেছে ফিলিস্তিন। জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও অধিবেশনে অংশ নিচ্ছে তারা। চলতি বছরের মে মাসে সাধারণ পরিষদে ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ সদস্য করতে পক্ষে ভোট দিয়েছিল ১৪৩টি দেশ। তবে এর বিরোধিতা করে ইসরায়েল। মূল অধিবেশনে যোগ দিতে পেরে ইসরায়েলি আগ্রাসন নিয়ে বিশ্ব দরবারে নিজেদের অবস্থান তুলে ধরতে পারবে ফিলিস্তিনি প্রশাসন, এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্লেষকরা।
এবারের সম্মেলনের মূল আহ্বান হচ্ছে একযোগে সহযোগিতা, বৈশ্বিক সংঘাত, জলবায়ু পরিবর্তন, সামাজিক বৈষম্য, ঋণ বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদীয়মান প্রযুক্তির নিয়ন্ত্রণকে উদ্বেগজনক বিষয় হিসেবে তুলে ধরেছেন জাতিসংঘ মহাসচিব। প্রতি বছর সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বৈঠকে বসেন বিশ্ব নেতারা। বিভিন্ন বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা করেন তারা। একই মঞ্চে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের নেতা ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একে অপরের সাথে সাক্ষাৎ হয় বলে জাতিসংঘের সাধারণ পরিষদের এই সভাকে কূটনৈতিক স্পিড ডেটিং ইভেন্ট হিসেবে আখ্যা দিয়ে থাকেন কূটনৈতিকরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেফতার করা হয়েছে। গতরাতে তাকে রাজধানী গুলশান থেকে গ্রেফতার করে র্যাবের একটি দল। র্যাব জানায়, গত 4 আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেলে তাকে দায়িত্ব দেওয়া হয় শিল্প মন্ত্রণালয়ের। তাকে আজ আদালতে তোলা হতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতে গণ অভ্যুত্থানে অন্তত 1423 জন ছাত্র জনতা শহীদ হয়েছেন। তবে এখনো অনেকেই শহীদের তালিকাভুক্ত হতে পারেননি। এমনই একজন মোহাম্মদ সোহাগ। 5 আগস্ট এশার নামাজ পড়তে বের হলে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। তাকে জাতীয় বীরদের তালিকায় জায়গা দিতে আবেদন জানিয়েছেন স্বজনরা। এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী এনআই নাহিদ। এশার নামাজ পড়তে গিয়ে লাশ হয়ে ফেরেন সোহাগ। একমাত্র ছেলেকে হারিয়ে তাই পাগল প্রায় মা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গেল 5 আগস্ট রাজধানীর বংশালে গুলিবিদ্ধ হন মোহাম্মদ সোহাগ। এরপর হাসপাতালে ছুটে গিয়ে প্রিয়জন হারানোর খবর পায় পরিবারের সদস্যরা। শেষ কথাই আমার সাথে বললো যে আমি নামাজে যাব। আমাকে, বাবা তুই নামাজে যাইস না, তুই আমার সাথে নামাজ পড়। একখানে মায়ের ছেলে একসাথে নামাজ খায়, দেশের পরিস্থিতি ভালো না। কয় না তুমি এরকম করো না, আমি নামাজ পড়ে আমি আয়া পড়ুম। 25 সেপ্টেম্বর সোহাগের জন্মদিন। বেঁচে থাকলে আজ তার বয়স হতো 35, কিন্তু সে এখন অনেক দূরে, না ফেরার দেশে। প্রিয় বাবা একদিন বাড়ি ফিরবে, তাই পথ চেয়ে থাকে সোহাগের 3 বছর বয়সী সন্তান মায়ান। মা ও স্বজনদের প্রত্যাশা, জাতীয় বীরদের রাষ্ট্রীয় তালিকায় যুক্ত করা হোক সোহাগের নাম। আমার ছেলে মারা গেছে, শহীদের তালিকায় যেন সরকারের খাতার নামটা যেন থাকে। দেশের জন্য জীবন দিছে, ওর জন্য সবাই যেন দোয়া করে। সরকারের কাছে এটাই একটা দাবি যে আমার ভাইয়ের ছেলেটা আর আমার মা, এই দুইজনের যাতে সরকার একটু ওইরকমভাবে দেখশন করে। আমার তো একটাই মামা ছিল, আমার মামা তো নাই। আমার ঈদের দিন এই শার্টগুলো কিনা দিছে আমার মামা। বলছে তুই এগুলা পড়িস আর আমার রে দেখাইস। শহীদের তালিকাভুক্ত হয় নাই, আমি চাই এটা তালিকাভুক্ত হোক। নতুন বাংলাদেশ উপহার দেয়া সোহাগদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকুক ইতিহাসে, এমন প্রত্যাশা সবার। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। মজুরি বৃদ্ধি এবং বছর শেষে ইনক্রিমেন্ট সহ শ্রমিকদের 18টি দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ। তাই শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে সরকার। আজ থেকে খোলার কথা রয়েছে সব কারখানা। দাবি মানার পরও কেউ বিশৃঙ্খলায় জড়ালে ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার মালিক শ্রমিকদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে জানান উপদেষ্টারা। তৌফিক মাহমুদ মুন্না রিপোর্টে বিস্তারিত। আগস্টের শেষ দিকে হাজিরা বোনাস ও টিফিন বিল বৃদ্ধি, সমানুপাতিক হারে নারী ও পুরুষ শ্রমিক নিয়োগ, ছাঁটাই বন্ধ সহ নানা দাবিতে শুরু হয় আন্দোলন। ঘটে হামলা ভাঙচুরের ঘটনাও, আর এতে বন্ধ হয়ে যায় কারখানা। এ নিয়ে দফায় দফায় বৈঠক, নিরাপত্তার আশ্বাসে পরেও থেমে থেমে চলে এই আন্দোলন। এমন পরিস্থিতিতে মঙ্গলবার দুপুরে শ্রম মন্ত্রণালয়ে মালিক ও শ্রমিক প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেন উপদেষ্টারা। সেখানে শ্রমিকদের 50টি দাবির মধ্যে 18টি দাবি মেনে নেওয়া হয়। পরে এ নিয়ে কথা বলেন শ্রমিক ও মালিক পক্ষের প্রতিনিধিরা। তোমাদের ডিমান্ডগুলি ফুলফিল করার জন্য যে ঘোষণাটা হলো, আমার বিশ্বাস তোমরা এটা মেনে নিয়ে
তোমরা যার যার কর্মে তোমরা ফিরে যাবে এবং এই প্রতিষ্ঠান বাঁচলে তুমি বাঁচবে, আমি বাঁচবো, তোমার আগামী প্রজন্ম বাঁচবে। আজকে পর্যন্ত এখানে একটা আলোচনার মাধ্যমে সমাধান এসে পৌঁছেছি। এখন আমার সবার প্রতি আহ্বান থাকবে, স্পেশালি আমাদের শ্রমিক ভাই বোনদের প্রতি, সবার প্রতি, যে কোনো আলোচনা যে কোনো ফ্যাক্টরিতে বসেই তারা যেন কথা বলে। বুধবার সব কারখানা খোলা থাকবে জানিয়ে শ্রমিকদের কর্মস্থলে ফেরার আহ্বান জানান শ্রম উপদেষ্টা। আপনারা স্ব কর্মস্থলে ফিরে যাবেন। আগামীকাল থেকে প্রত্যেকটা কারখানা যাতে চলমান থাকে, প্রত্যেকটা কারখানার কার্যক্রম চলমান থাকে, আমাদের ইন্ডাস্ট্রি যাতে বাঁচে, আমাদের শিল্প যাতে হাতছাড়া না হয়, সেজন্য শ্রমিক, মালিক, সরকার সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। গার্মেন্টস শিল্প ধ্বংসে দেশে বিদেশে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দাবি মানার পরও বিশৃঙ্খল হলে ছাড় দেওয়া হবে না। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের উস্কানির মাধ্যমে এই শিল্পটাকে নষ্ট করার কিন্তু চেষ্টা করা হয়। এটা শুধু দেশে না, বাইরের থেকে এই শিল্পটা যদি বাইরে চলে যায় বা অন্য কিছু হয়, কিন্তু এই ক্ষেত্রে আমাদের কি হবে, এটা কিন্তু আপনাদের সবারই চিন্তা করতে হবে। ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হবে না, কিন্তু এরপরও যদি কোনো রকমের বিশৃঙ্খলার সৃষ্টি হয়, সেই জন্য কিন্তু আমাদের অন্যান্য ব্যবস্থা নিতে হবে, যেটা নিয়ে আমাকে কাদের জন্যই কাম্য না। আমি চাচ্ছি ভালোভাবে শৃঙ্খলভাবে কাজ হোক এবং কোনো রকমের বিশৃঙ্খল না হোক। শিল্প রক্ষায় সব পক্ষকে এক হয়ে কাজ করার আহ্বান জানান উপদেষ্টারা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। বিমানবন্দরে রেমিটেন্স যোদ্ধাদের ভিআইপি সার্ভিস দেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, সেবার মান বাড়াতে দূতাবাসের প্রবাসী কল্যাণ উইংগুলো আরও সক্রিয় করা হবে। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টার। দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি প্রবাসী আয়, তাই রেমিটেন্স যোদ্ধাদের জীবনমান উন্নয়নে নজর দিয়েছে ইউনূস সরকার। প্রবাসী আয়ের দাবি দেওয়া নিয়ে সংবাদ সম্মেলন করে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়। রিক্রুটিং এজেন্টদের দৌরাত্ম্য কমাতে আগামীতে সাব এজেন্টদের রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে বলে জানান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সাব এজেন্ট যারা আছেন, ভদ্র ভাষায় সাব এজেন্ট বললাম, মানে যাদেরকে আপনারা অনেক সময় দালাল বলেন, বা তাদের মধ্যে ভালো লোক আছেন, খারাপ লোক আছেন, আমরা ওনাদেরকে রেজিস্ট্রেশন করে দিব। রেজিস্ট্রেশন করে দিলে ওনারা একটা জবাবদিহিতার প্রক্রিয়ার মধ্যে থাকবেন। এ সময় উপদেষ্টা বলেন, বিমানবন্দরে রেমিটেন্স যোদ্ধাদের ভিআইপি সার্ভিস দেওয়া হবে। আমরা আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে ওনাদেরকে এয়ারপোর্টে ভিআইপি সার্ভিস দিব। প্রত্যেকটা স্তরে পাশে দাঁড়িয়ে হেল্প করবে প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মী। দরকার হলে আমরা আউটসোর্সিং এর মাধ্যমে নতুন ছেলেদেরকে ট্রেনিং দিয়ে নিয়োগ করব। সেটা আমরা 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে বাস্তবায়ন করব। ছাত্র জনতার আন্দোলনে সমর্থন দিয়ে যেসব প্রবাসী জীবন ও চাকরি হুমকির মুখে ফেলেছেন, তাদের দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানান আসিফ নজরুল। বয়েসেল এর মাধ্যমে সম্ভব হলে বিদেশে পাঠানোর চেষ্টা করব, অন্য কোনো দেশে। একটা দেশে তারা যেতে পারেনি, হয়তো অন্য দেশে পারবে। সম্ভব না হলে আমরা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নেতৃত্ব দিয়ে অবশ্যই তাদের কর্মসংস্থানে আমরা সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করব। ডক্টর ইউনূসের ইমেজ কাজে লাগিয়ে দ্রুতই মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করা হবে বলে জানান উপদেষ্টা। আমরা মার্কেটটা ইনভেস্টিগেট করছি মালয়েশিয়ার ব্যাপারে, আমরা অবশ্যই স্যারের সহযোগিতা পাবো। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সাল থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের সুবর্ণ নাগরিক আখ্যা দিয়ে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। তবে নিজেদের অধিকার সম্পর্কে অসচেতনতা, সামাজিক পারিবারিক অসহযোগিতা এবং প্রচারণার অভাবে বেশিরভাগ প্রতিবন্ধী ব্যক্তি এখনো রয়েছে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাতারে। এক্ষেত্রে সরকারি বেসরকারি নানা উদ্যোগের কথা জানান সংশ্লিষ্টরা। বিস্তারিত শফিক মুন্সির রিপোর্টে। শরীরে আগুনে পুড়ে গিয়ে ছোটবেলায় ঝলসে গেছে। অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আমি বড় হয়েছি। এভাবেই মাত্র 1 বছর 9 মাস বয়স থেকে নিজ প্রতিবন্ধকতার কথা জানাচ্ছিলেন বরিশালের গৌরনদী উপজেলার মনিয়া আক্তার। তার জীবনের পরতে পরতে বিভীষিকাময় অধ্যায়ের বর্ণনা শুনে আঁতকে উঠবে যে কেউ। তবে সব বাধা পেরিয়ে নিজ উদ্যম আর সরকারি বেসরকারি সহায়তা নিয়ে লড়ছেন সকল প্রতিবন্ধকতার সঙ্গে, করছেন টেইলারিং ব্যবসা। মাস্টার্স পাস করছি 2007 সালে। আমার ছেলে এবার ইন্টার পরীক্ষা দিচ্ছে, আর আমি নিজে একজন টেইলার্স কাজ করি। আমি সরকারি ঘর পেয়েছি, প্রতিবন্ধী ভাতা পাই এবং টিচিপির মাল আমি এ পর্যন্ত পেয়েছি। সরকারি তথ্যমতে দেশে প্রায় 1.5 কোটি মানুষ নানা রকম প্রতিবন্ধকতার শিকার। স্বল্প মাত্রার প্রতিবন্ধীরা সামান্য সহযোগিতা পেলেই অন্য 10 জনের মতো নানা পেশায় যুক্ত হয়ে হতে পারেন স্বাবলম্বী।
কত এনজিও আছে, আমাদের সরকারি সাহায্য আছে, এনজিও এরা একটু সহায়তা করে যে নিজের সক্ষমতা হয়ে নিজে দাঁড়াইয়া নিজের কাজকর্ম করিয়া খাইয়া যাইতে পারে। ছোটবেলা থেকেই আমার মেরুদণ্ডতে সমস্যা। প্রতিবন্ধী যারা পরিবার বা আত্মীয় স্বজন তারা লজ্জায় বের করে না, তারা যদি তাদের সন্তানদের চলতে সাহায্য করে, একটু এগিয়ে নিতে যেতে পারে, তাহলে একজন প্রতিবন্ধী ব্যক্তি দেশের বোঝা নয় সম্পদ হয়ে উঠবে। সুবর্ণ নাগরিকরাও দেশ সংস্কারে ভূমিকা রাখছে জানিয়ে সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হলে তারা দেশের সম্পদ হয়ে উঠবে বলে দাবি এই উন্নয়ন কর্মীর। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছে, আর যে সমস্ত উদ্যোগগুলো আমাদের নেওয়া হয়েছে সেই উদ্যোগগুলোর সাথে সকলে যদি সহযোগিতা করে এবং হাতে হাত মিলিয়ে কাজ করে, তাহলে সমাজে প্রতিবন্ধীরা বোঝা না থেকে সামনের দিকে এগিয়ে যায়। প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মক্ষম হিসেবে তৈরি করতে নানা উদ্যোগের কথা জানান এই সরকারি কর্মকর্তা। যেসব প্রতিবন্ধীরা কম্পিউটার চালানো সক্ষম তাদেরকে কম্পিউটার ব্যবস্থা করায়, যেসব প্রতিবন্ধীরা শারীরিকভাবে চলাচলে অক্ষম তাদেরকে কৃত্রিম পায়ের মাধ্যমে সংযোজন করা হয়, যেসব প্রতিবন্ধী সন্তানের মা বাবা গরিব অসহায় তাদেরকে আমরা ক্ষুদ্র ঋণের আওতায় নিয়ে এসে একেবারে বিনা সুদে সার্ভিস চার্জের মাধ্যমে ক্ষুদ্র ঋণের মাধ্যমে তাদের আত্মস্বাবলম্বী করে যাচ্ছি। 2013 সাল থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের সুবর্ণ নাগরিক আখ্যা দিয়ে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল। মুন্সিগঞ্জের আইডিয়াল টেক্সটাইলের একের পর এক ঘটছে দুর্ঘটনা। এতে গত 7 বছরে মৃত্যু হয়েছে 8 শ্রমিকের। গুরুতর আহতের সংখ্যা প্রায় অর্ধশতাধিক। সর্বশেষ সোমবার বৈদ্যুতিক রুমের বিস্ফোরণ ও শকে মারা যান মিঠুন নামের এক প্রকৌশলী। এসবের পেছনে প্রতিষ্ঠানটির চরম অব্যবস্থাপনাকে দুষছেন সংশ্লিষ্টরা। এমন অবস্থায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কলকারখানার অধিদপ্তরের। সুমিত সরকার সুমনের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। মুন্সিগঞ্জের পশ্চিম মুক্তারপুরে আইডিয়াল টেক্সটাইল মিল অব্যবস্থাপনার কারণে গেল 7 বছরে মারা গেছে অন্তত 8 জন, গুরুতর আহত হয়েছে অর্ধশতাধিক। সবশেষ সোমবার সকালে সেখানে বিদ্যুতায়িত হয়ে মারা যায় মিঠুন পাল নামের এক প্রকৌশলী। তার মৃত্যুর 2 ঘন্টার মাথায় বেলা 12:30টার দিকে প্রতিষ্ঠানের জেনারেটর কক্ষে একটি বিস্ফোরণের ঘটনাও ঘটে। তবে সেই ঘটনায় কেউ হতাহত হয়নি। ইলেকট্রিক ফাংশন থেকে আর কি। তো আমরা চাই পরবর্তীতে যাতে এরকম আর কোনো দুর্ঘটনা না ঘটে। ভিতরে ফ্যাক্টরির ভিতরে আগুন লাগছিল, মারা গেছে। স্থানীয়দের অভিযোগ, শ্রমিকদের নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিতে কোনো ধরনের উদ্যোগ নেই কর্তৃপক্ষের। অনিরাপদ পরিবেশেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় শ্রমিকদের। এতে প্রতিনিয়ত এই কারখানায় ঘটছে দুর্ঘটনা, বাড়ছে শ্রমিকদের মৃত্যুর সংখ্যাও। কিছুদিন পরপরই দুর্ঘটনা ঘটে। এখানে নিরাপদ কর্মপরিবেশ নাই বললেই চলে। নাগরিক হিসেবে এখানে যারা পরিচালনা করতেছে অবশ্যই তাদেরকে দুষবো। কর্তৃপক্ষ মনিটরিং করে প্রতিদিন মেশিনের কি অবস্থা, কারেন্টের কি অবস্থা, ভোল্টেজ কত থাকে, মানে এটা চেক করলে এরা এটা সমাধান দিতে পারে। জেলায় কলকারখানা অধিদপ্তরের উপমহাপরিদর্শক জানান, প্রতিষ্ঠানটির শ্রমের পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে বারবার তাগিদ দেওয়া হলেও নেওয়া হয়নি পর্যাপ্ত ব্যবস্থা। শীঘ্রই তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। জমা দেওয়া হয়েছে ভাই 5-10-17-তে। যে 17 চৌটিকাণ্ড ঘটেছিল, 5-10-17 আপনার তথ্য প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। তখনকার ছিল এম এ শওকত আল মজুমদার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন, আর আমাদের দাদুল মামুন উপপরিচালক, আমাদের জুলিয়া জেসি ম্যাডাম ছিলেন তখন ওনারা। এবং শ্রমিকদের এগুলো শ্রমিকদের প্রতিবেদন দেওয়া হয়ে গেছে। অন্যান্য যেগুলো তারা সুপারিশ করেছে সেগুলো করেছে, বাট তারা যে লেআউট প্ল্যানটা করে সেটা তারা করেনি। সেজন্য আমি এই সালিশে দেখলাম যে তার অবস্থা এরকম। তো আমি অলরেডি নোটিশ টোটিশ সব প্রেরণ করা হয়ে গেছে। আমাদের মামলা আর কি করা হবে। তবে অভিযোগের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাইলে কথা বলতে রাজি হয়নি কোনো কর্মকর্তা। নিউজ ডেস্ক, দেশ টিভি। আজ থেকে কার্যকর হলো সপ্তাহে 7 দিন শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে হাফ ভাড়া। এটি কার্যকর হয় রাজধানী সহ দেশের সব বিভাগীয় শহরে। এমন সিদ্ধান্তে খুশি শিক্ষার্থীরা। তবে এসি বাসে এ ভাড়া প্রযোজ্য নয় বলে জানিয়েছে পরিবহন সংশ্লিষ্টরা। শিউলি রায় রিপোর্টে দেখুন বিস্তারিত। সংগ্রাম থেকে স্বাধীনতা, স্বাধীনতা থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, কালের পরিক্রমায় 53 বছর। 1969 সালে জানুয়ারিতে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের 11 দফা দাবির একটি ছিল ছাত্রছাত্রীদের হাফ ভাড়া নির্ধারণের দাবি। দিনকাল বুননে সেই ইতিহাসের সাক্ষী হলো 2024-এর সেপ্টেম্বর।
ছাত্র সমাজের বহু দশকের এই দাবি পূর্ণাঙ্গরূপে কার্যকর হলো 2024-এ। এতদিন সপ্তাহের 5 দিন এই সুবিধা পেলেও 24-এর ছাত্র আন্দোলনে স্বাধীনতাকে সম্মান জানিয়ে 7 দিনের হাফ ভাড়া করার সিদ্ধান্ত নেয় পরিবহন মালিকরা, যা কার্যকর হলো মঙ্গলবার থেকে। অর্থনীতির মুদ্রাস্ফীতির এই সময়ে বাসের যাতায়াত ভাড়ার খরচ অনেকটাই সাশ্রয়ী হবে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের খরচ কমায় উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। যেহেতু সবার ফ্যামিলির অবস্থাও তো ভালো না, তাই 7 দিন হাফ ভাড়া হওয়াটা আমার জন্য খুবই উপকার হয়েছে। যাদের ক্ষেত্রে ধরেন একটা ফিক্সড অ্যামাউন্টে টাকা দেয়, তো ওই ক্ষেত্রে যাদের 20 টাকা দেওয়া হয়, তাদের যাইতে যদি 20 টাকা দেন, আসার ক্ষেত্রে তাদের একটা স্যাক্রিফাইস, একটা ঝামেলার মধ্যে পড়তে হয়। এখন যেহেতু 7 দিন করা হয়েছে, 7 দিনই আমরা যেহেতু হাফ ভাড়াতে দিচ্ছি, তো এটা আমাদের জন্য খুবই সুবিধা হয়েছে। অনেক সময় ক্লাস লেট হয়, অনেকের রাতও হয়ে যায় ক্লাস করতে করতে, তো এটা রাত পর্যন্ত করার কারণে আরও সুবিধা হয়েছে। এসি বাসের ক্ষেত্রে এই হাফ ভাড়া প্রযোজ্য নয়। পাশাপাশি প্রজ্ঞাপনের 2টি শর্ত মেনে চলতে ছাত্র সমাজের প্রতি আহ্বান ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির এই নেতার। ছাত্র ভাইরা যদি ইউনিফর্ম পরা থাকেন অথবা তাদের আইডি কার্ডটা সাথে রাখেন। এসি বাসের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না, শুধুমাত্র বাংলাদেশের মেট্রোপলিটনগুলোতে প্রযোজ্য হবে। লং রোডের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না, ডিস্ট্রিক্টের গাড়ির ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। সপ্তাহের প্রতিদিন হাফ ভাড়া কার্যকরে শিক্ষার্থীদের সহায়তায় পরিবহন শ্রমিকদেরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান এই পরিবহন মালিক নেতা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। এবার দেশজুড়ে বন্ধ হতে যাচ্ছে অবৈধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, আগামী 1 অক্টোবর থেকে ঢাকার সুপার শপগুলোতে এবং 1 নভেম্বর থেকে কাঁচা বাজারে দেশব্যাপী অবৈধ পলিথিন শপিং ব্যাগ ব্যবহারের বিরুদ্ধে অভিযান চালানো হবে। এসব ব্যাগ উৎপাদন বন্ধ নেওয়া হবে ব্যবস্থা। এ নিয়ে আরও জানাচ্ছেন সহকর্মী এনাইন নাহিদ। বাজারে সব ধরনের পলিথিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের এ অভিযান। মঙ্গলবার সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজারে ক্লিন আপ কার্যক্রম উদ্বোধন ও বাজারে পলিথিনের বিকল্প সামগ্রী বিতরণ করেন পরিবেশ উপদেষ্টা। এ সময় বাজারের 311টি দোকানের মধ্যে 10টি পলিথিন ব্যাগ সরবরাহকারী দোকানকে সতর্ক করেন তিনি। পরে বাজার পরিদর্শন শেষে টাউন হল দোকান মালিক সমিতি এবং সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে অংশ নেন সৈয়দা রিজওয়ানা হাসান। পরিবেশের সুরক্ষায় পলিথিন শপিং ব্যাগ বন্ধে সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। এটা খুব ভালো উদ্যোগ, কেননা পলিথিন তো দেখা যায় আমাদের পরিবেশ দূষিত করে। এটা বন্ধ করে দিতে পারলে আমাদের আরো ভালো। ম্যাডামকে আমার অসংখ্য ধন্যবাদ দিতেছি, উনি একটা ভালো উদ্যোগ নিয়েছেন। সব ধরনের পলিথিন ব্যাগ নিষিদ্ধ কার্যক্রমে কাঁচা বাজার ও পলিথিন উৎপাদন কারখানায় অভিযান চালানো হবে বলে জানান পরিবেশ উপদেষ্টা। 1 অক্টোবর থেকে দেশে বিদ্যমান যে নিষেধাজ্ঞা আছে পলিথিন এবং প্রোপাইলিন ব্যাগের ভিতরে, সেটা আমরা সুপার শপিং মলগুলোতে প্রয়োগ করতে যাচ্ছি। 1 নভেম্বর থেকে আমরা কাঁচা বাজারে প্রয়োগ করতে যাচ্ছি। একই সাথে 1 নভেম্বর থেকে পলিথিন যারা উৎপাদন করেন সেখানেও আমরা জোরে আমাদের অভিযোগগুলো পরিচালনা শুরু করব। এ সময় পলিথিনের বিকল্প হিসেবে পাট, কাগজ, কাপড়ের ব্যাগের ব্যবহারের পরামর্শ দেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জানান, এ বিষয়ে জুট মিলস অ্যাসোসিয়েশন ছাড়াও অন্যান্য সংস্থার সঙ্গে আলোচনা করে বিকল্প ব্যাগের যোগানের ব্যবস্থা করা হয়েছে। যখন আপনি পাট ব্যবহার করবেন, আপনাকে হয়তো 2টা নিয়ে গেলেই হবে, ওইটা আর আপনি ফেলে দেবেন না যেটা গিয়ে বুড়িগঙ্গায় বা কর্ণফুলীতে পড়বে। সরকারের এমন উদ্যোগে পলিথিন মুক্ত সুন্দর পরিবেশের বাসযোগ্য বাংলাদেশ হবে এ প্রত্যাশা সবার। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। দেশে গেল 8 মাসে 224 জন কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ তথ্য জানিয়েছে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় সংস্থাটি। এসব ঘটনা না থামার কারণ হিসেবে বিচারহীনতার সংস্কৃতিকেই দায়ী করছে শিশু অধিকার সংগঠনগুলো। বিস্তারিত নূপুর মাহমুদের প্রতিবেদনে। চলতি বছর কন্যা শিশু নির্যাতনের সংখ্যা কমেছে। গত বছরের তুলনায় এ সংখ্যা অর্ধেকের কম। তবে এটি বাস্তব চিত্র নয়।
চলতি বছর রাষ্ট্রীয় ঘটনা প্রবাহের কারণে গণমাধ্যমে নারী ও কন্যা শিশু ইস্যু কম গুরুত্ব পেয়েছে বলে দাবি জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের। 30 সেপ্টেম্বর জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে সংস্থাটি গণমাধ্যম সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সমন্বিত তথ্য জানায়। ডিএমপির সাম্প্রতিক গবেষণা বলছে, ঢাকা শহরে নির্যাতনের শিকার হওয়া শিশুদের 76% যৌন নির্যাতনের শিকার, আর এর সিংহভাগই কন্যা শিশু। এ সময় বক্তারা কন্যা শিশু বান্ধব প্রয়োজনীয় সংস্কারের দাবি তোলেন। বলেন, বিচারহীনতার সংস্কৃতির জন্যই থামছে না কন্যা শিশু নির্যাতন। এসব ইস্যুতে রাজনৈতিক দল ঘটনা ধামাচাপা দেয়। যে একটা কেস করার পরে যে ইমিডিয়েট একটা কমপ্লিট সাপোর্ট পাবে এবং সেটা থাকবে, গোপনীয়তা থাকবে, সেখানে তার যে সেই জায়গাও কিন্তু হচ্ছে না। কারণ কেউ কেস করতে জানে। আমি যে আইনজীবী হিসাবে বলতে চাই, কারণ আমাদের কাছে আসে, যখনই থানায় যায় তখন তারা কেস থেকে করে না এবং আসামিরা কিন্তু পার পেয়ে যাচ্ছে। বক্তাদের দাবি, নারী ও কন্যা শিশুর জন্য পর্যাপ্ত বিনিয়োগ না করলে জাতি পিছিয়ে পড়বে। এই দিবসটা ঘোষণার উদ্দেশ্য এবং আমাদের এই প্রস্তাবটা করার উদ্দেশ্য ছিল যে কন্যা শিশুরা গুরুত্বপূর্ণ, তারা আমাদের বোঝা নয় এবং তাদের প্রতি সকল রকম বঞ্চনার অবসান ঘটানো দরকার এবং একই সাথে তাদের জন্য সুযোগ সৃষ্টি করা দরকার। তাহলে কিন্তু আমরা জাতি হিসেবে আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, গত 8 মাসে 133 জন কন্যা শিশু আত্মহত্যা করে। সেই সঙ্গে 81 জন কন্যা শিশুকে হত্যা করা হয়েছে। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। মাঠে মাঠে আমন ধান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে কুষ্টিয়ার কৃষকেরা। তবে অতিরিক্ত রোদ আর ভ্যাপসা গরমে আমন খেতে বেড়েছে মাজরা পোকার উৎপাত। ধানের প্রধান শত্রু এই মাজরা পোকা ঠেকাতে ধানে কীটনাশক স্প্রে করে মিলছে না সুফল। এতে বাড়ছে খরচ, উৎপাদন নিয়ে শঙ্কায় দেখা দিয়েছে শঙ্কা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। হঠাৎ করেই মাজরা পোকার আক্রমণ বাড়ায় দুশ্চিন্তায় কুষ্টিয়ার আমন ধান চাষকারী কৃষকেরা। তীব্র রোদ ও ভাবসা গরমের কারণে খেতে মাজরা পোকার বংশবৃদ্ধি ও আক্রমণ বেড়েছে বিগত বছরগুলোর চেয়ে কয়েক গুণ। এ অবস্থা থেকে বাঁচতে কীটনাশক ছিটিয়েও পোকার আক্রমণ রোধ করতে পারছে না কৃষকেরা। হয়ে পড়েছেন দিশেহারা। ধান উৎপাদন নিয়ে শঙ্কায় পড়েছেন তারা। অতিরিক্ত বৃষ্টি হওয়াতে মাজরা পোকা আক্রমণ করতেছে বেশি। প্রতিবার ধাতে 2টা দিলে হয়ে যায় মাজরা পোকার ওষুধ। এবারে 3 বার দিয়ে দিছে, আরও 2 বার লাগবে। তা ধান তো ভালো জমাতে পারতেছি না। চাষিদের ভাষ্যমতে এবছর সারের দাম বেড়েছে বস্তাপ্রতি 200 থেকে 300 টাকা, আর প্রতি বোতল কীটনাশকের দাম বেড়েছে 100 থেকে 150 টাকা। বেড়েছে পরিচর্যা সহ অন্যান্য খরচও। ফলে এবছর প্রতি বিঘা আমন ধান উৎপাদনে খরচ হচ্ছে 18 থেকে 22,000 টাকা, যা বিগত বছরগুলোর তুলনায় 4 থেকে 6,000 টাকা বেশি। কৃষকদের অভিযোগ, বাজারে ভেজাল ঔষধের ছয় লাভ, যার কারণেই বারবার ঔষধ স্প্রে করেও দমন করা যাচ্ছে না পোকার আক্রমণ। তোমার খরচ হয়েছিল বিঘে প্রতি 7 থেকে 7,500 7,000 8,000 টাকা, আর এবার বিঘে প্রতি 10,000 খরচ হয়ে গেছে। এখন বর্তমানে হয়ে গেছে আরো ধরো 1,000 2-3 করে খরচ হবে। জমি ভাড়ায় দিয়ে জমি যে লিসির টাকা যাচ্ছে, জোন খরচ দিয়ে আমাদের পত্তা হচ্ছে না, অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে, সারের দাম বেশি। তবে এ বিষয়ে কৃষি অফিসাররা বলছেন, এই সময়টাতে অতিরিক্ত রোদ ও ভ্যাপসা গরমের কারণে বাড়ে মাজরা পোকার আক্রমণ। তাই এই পোকার হাত থেকে ফসল রক্ষা করতে কৃষকদের পার্সিং পদ্ধতি অবলম্বনের পরামর্শ তার। ধানের জমিতে নির্দিষ্ট দূরত্বে যদি গাছের ডাল পুঁতে রাখা যায়, যেটাকে আমরা পার্সিং বলি, এই পার্সিং করলেই কিন্তু উপকারী যে পাখিগুলো রয়েছে তারা সেখানে এসে বসবে, বিশেষ করে ফিঙে। এবং এরা কিন্তু এই যে ধানের ক্ষেতে যে মাজরা পোকা, যেগুলো পূর্ণাঙ্গ পোকা উড়ে উড়ে বেড়ায়, তাদেরকে কিন্তু তারা খেয়ে কিন্তু প্রাকৃতিকভাবেই কিন্তু মাজরাটা কন্ট্রোল হয়ে যায়। আমনের উৎপাদন রক্ষায় বাজারে ভেজাল ওষুধ সরবরাহকারী কোম্পানিগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি কৃষকদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।